সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, নেওয়া হবে জেনারেল হাসপাতালে। সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে হাজির, 7 দিনের রিমান্ড আবেদন। হামলাকারীরা পালিয়েছে কিনা ফিলিপকে ধরা গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বিজিবির সেক্টর কমান্ডার। মরক্কোয় আকস্মিক বন্যায় অন্তত 37 জনের মৃত্যু, আহত অন্তত 14, আরও বৃষ্টির শঙ্কা। এবং টস জিতে ফিল্ডিং, নেপালের যুবাদের 130 রানেই গুটিয়ে দিল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যা 7টার সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সোমবার বিকেল 5টা 50 সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করেছে। ঢাকা থেকে দুপুর 1টা 55 উড্ডয়ন করা এই এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে ছিলেন ভাই ওমর বিন হাদি ও রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। এর আগে হাদি এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত অ্যাম্বুলেন্সে যাত্রা করেন। সিঙ্গাপুর পৌঁছে তাকে সরাসরি জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এভারকেয়ার ও সিঙ্গাপুরের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় দীর্ঘ এই সফরে সম্মত হয়েছেন। ওসমান হাদি গত শুক্রবার ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢামেক হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবারের সঙ্গে পরামর্শের পর তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তার চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং দেশের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। উত্তরা পশ্চিম থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এই রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে শুনানি হবে। এর আগে রোববার রাতে রাজধানীর ধানমন্ডির 2 নম্বর রোডের একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়। এই বিষয়ে সোমবার বিকেলে ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করেছে ডিবি। এই মামলায় আনিস আলমগীর সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় আনিস আলমগীর সহ মোট 5 জনকে আসামি করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর গুলি বর্ষণকারীরা ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়। বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সোমবার ময়মনসিংহের 39 বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। করে থাকে বা যে গুঞ্জনটা শোনা যাচ্ছে এর সাথে ফিলিপ চ্যানেল জড়িত থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ফিলিপ চ্যানেলকে পাইনি। আমরা যখন রাতের বেলা তার শ্বশুরবাড়িতে যখন হানা দিই, কারণ সে ওইখানে অবস্থান করছিল, আর ফিলিপ চ্যানেলের বাড়ি হচ্ছে হালুয়াঘাটে, তার শ্বশুরবাড়িতে গিয়ে তাকে পাইনি। আমরা যখন পুলিশের নেতৃত্বে যখন তার বাড়িতে যখন রেড দিচ্ছি, তখন তার স্ত্রী যে রুমে ছিল, মানে তার ফিলিপের শ্বশুর এবং শাশুড়ি বলছে যে ফিলিপ এই রুমের ভিতরেই আছে, তারা জানতো যে এই রুমের ভিতরেই আছে। তা আমরা অনেকক্ষণ দরজা নক করেছি, ওইখান থেকে দরজা কেউ খোলেনি। স্ত্রী তার ঘরের ভিতর অপেক্ষা করছিল প্রায় 5-7 মিনিট। পুলিশ, আমরা সবাই মিলে আমরা ট্রাই করছি দরজা খোলার জন্য, রুম চেক করার জন্য। অনেকক্ষণ পরে, প্রায় 5 মিনিটের বেশি সময় পরে এই দরজা খোলা হয়েছে। খুলে সাথে সাথেই আমরা রুম চেক করেছি। চেক করে রুমের ভিতরে আমরা ফিলিপকে আমরা পাইনি। কিন্তু এই যে আমরা যে 5 মিনিট ধরে যে দরজা ধাক্কাচ্ছি, দরজা ভেঙে ফেলার উপক্রম করছি, দরজা খোলার জন্য আমরা বারবার অনুরোধ করছি এবং ফিলিপের শ্বশুর শাশুড়িও চেষ্টা করছে।
শহীদদের স্মরণে 4 স্তরের নিরাপত্তায় প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। নিরাপত্তা, আলোকসজ্জা আর ফুলের শ্রদ্ধায় ঘিরে রাখা হয়েছে পুরো সৌধ এলাকা। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধার ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। লাল সবুজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় অনুষ্ঠানমালা ছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের দেয়া হবে সম্মাননা। শুধু তাই নয়, গোটা সাভা লাল সবুজ বাতিতে আলোকসজ্জা করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। অন্যান্য বারের মতো এবারও সৌধ এলাকা সহ সড়ক মহাসড়কে নেওয়া হয়েছে 4 স্তরের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকে থেকেই আমাদের এখানে সাদা পোশাক এবং ইউনিফর্মে ফোর্স মোতায়েন করা হয়েছে এবং আমরা 4 স্তরে ফোর্স মোতায়েন থাকবে 16 ডিসেম্বরের একদম শেষ না হওয়া পর্যন্ত। জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে আমাদের ফোর্স, জনগণ যতক্ষণ থাকবেন তাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ফোর্স ততক্ষণই মোতায়েন থাকবে। দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে এ স্মৃতি রোমন্থন সৌধের প্রধান ফটক। নিউজ ডেস্ক, জাগো নিউজ। চট্টগ্রামের মিরসরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলুর রহমান ব্যাপারী বাড়ির ফজলুর রহমানের ছেলে। অভিযুক্ত ভাতিজা একই এলাকার মৃত তাহির আহমেদের ছেলে মোহাম্মদ হেলাল। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে চাচা আবুল কালামের সঙ্গে তর্কে জড়ায় ভাতিজা হেলাল। বাকবিতণ্ডা এক পর্যায়ে হেলাল ইট দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় আবুল কালাম। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার অবস্থা গুরুতর হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর থেকে হেলাল পলাতক রয়েছে। নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না, কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জায়গা জমি সংক্রান্ত ঝামেলায় চাচার হাতে ভাতিজার নিহত হওয়ার খবর শুনেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পরিদর্শন করেছে। অভিযুক্ত ভাতিজা হেলালকে ধরতে অভিযান চলছে। ওইখানে যায় পাথর দিয়ে মাথা মারছে, পরে মারি দাঁত ফেলে দিয়ে রক্তাক্ত করে তারপরে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। পরে দোকানের এখানে লোকেরা ওদের তুলি ডাক্তার কাছে নিয়ে গেছে মুস্তাননগর, ওখানে রাখে নাই। এখন চিটাগাং নিয়ে গেছে, ভর্তি করেছে, মারা গেছে। একটা লোককে বাড়ি থেকে নিয়ে রোডের উপর নিয়ে পাথর দিয়ে, আমার একজন সকর্মীয় লোক, উনি আমার রাজনীতি আমার সিনিয়র, যদিও সে আমার ওয়ার্ডের এই সিনিয়র সদস্য, ভালো একটা জনপ্রিয়তা আছে, সামনে ভোট, এই জন্য পরিকল্পিতভাবে আমার এই কর্মীকে হত্যা করা হয়েছে। গণসংযোগ থেকে আমরা যখনই খবর পাইছি, আমরা সাথে সাথে এরা সহ সবাই আমরা এখানে ছুটে আসছি। গণসংযোগটা স্থগিত করে ওইখান থেকে আমরা ছুটে আসছি। যখন আমরা আসছি তখন এখানে আমরা লাশও দেখি নাই, কারোরও দেখি নাই। আমরা দেখছি প্রশাসনের লোকজন দেখছি, ওনারা প্রশাসনের অনেক লোকজন ছিল, ওসি সাহেব ছিল, বিভিন্ন কর্মকর্তারা ছিল, সেকেন্ড অফিসার ছিল, আরও এসআইরা ছিল। ওনারা এসে জিজ্ঞাসাবাদ করে ওনারা ওনাদের
টাঙ্গাইলের কালীহাতিতে নিম্নমানের জিরা মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। সোমবার দুপুরে উপজেলার এলেঙ্গা কলেজ রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এই জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত মালেক এন্টারপ্রাইজের মালিক বারিক মিয়া। জানা গেছে, মালেক এন্টারপ্রাইজ আমদানিকৃত ভারতীয় মিশরীয় জিরা ও দেশের বিভিন্ন জেলার জিরার মাঝে নিম্নমানের জিরা মিশিয়ে নতুন ডায়মন্ড জিরা নামে মোড়কে প্যাকেট বানিয়ে বাজারজাত করছিল। খবর পেয়ে ভোক্তা অধিদপ্তর অভিযান চালায়। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভেজাল ও অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চলবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গাতে একটি বাড়ির নিচে, সেখানে গোডাউন, তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশের জিরা সংগ্রহ করে এবং এর সাথে অপদ্রব্য হিসাবে যে বাংলায় যেটা বলে জৈন, এটাও তারা বাইরের দেশ থেকে আমদানিকৃত। সেই জিরার সাথে বিভিন্ন ধরনের অপদ্রব্য হিসাবে তারা নতুন যে মোড়ক, এই মোড়কগুলো তারা ঢাকা থেকে ক্রয় করে, বিশেষ করে ডায়মন্ড যে ব্র্যান্ডের যে মোড়কটা, এটা ইন্ডিয়ান একটা প্যাকেট, সেই প্যাকেটে ভরে, মানে বিভিন্ন প্যাকেট থেকে জিরা বের করে সেটাকে মিক্স করে এই ডায়মন্ড প্যাকেটে করে বাজারজাত করছে। এই সকল অপরাধে আমরা এলেঙ্গাতে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 2 লাখ টাকা জরিমানা করেছি এবং ভবিষ্যতে যাতে এগুলো না করে আমরা সে বিষয়ে তাদেরকে সতর্ক করেছি এবং মোচলেকা দিয়েছে, এটা তারা করবে না। আর Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত 37 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অন্তত 14 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ভিডিও ও ছবিতে দেখা গেছে, কাদামাখা পানির স্রোতে সাফি শহরের রাস্তায় গাড়ি ও আবর্জনা ভেসে যাচ্ছে। মাত্র 1 ঘন্টার ভারী বৃষ্টিতে পুরনো ঐতিহাসিক এলাকায় অন্তত 70টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। স্থানীয় প্রশাসন অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকা নিরাপদ করতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বাসিন্দাদের সহায়তা দেওয়া হচ্ছে। বন্যার কারণে শহরের সঙ্গে যোগাযোগকারী একাধিক সড়ক পথ বন্ধ হয়ে গেছে। প্রাদেশিক শিক্ষা অধিদপ্তর সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস স্থগিত করেছে। স্থানীয় আবহাওয়া বিভাগ মঙ্গলবার দেশ জুড়ে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মরক্কো দীর্ঘ 7 বছরের খরার পর এখন ভারী বৃষ্টি ও তুষারপাতের মুখে পড়েছে। 2024 সাল ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আজিজুল হাকিম টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, যা দলের বোলাররা সঠিক প্রমাণ করেন। সোমবার দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নেপাল যুবাদের মাত্র 130 রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নিজেও 2 উইকেট শিকার করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নেপাল আগে ব্যাটিং শুরু করে। 40 রানের উদ্বোধনী জুটি গড়ে সাহিল প্যাটেল ও নিরাজ কুমার। প্যাটেলের আউটের পর সেই জুটি ভাঙেন সাদ ইসলাম। এরপর বংশ ছেত্রী, নিরাজ কুমার, নিশ্চল ছেত্রী ও কিরবিন শ্রেষ্ঠ 54 থেকে 61 রানে সাজঘরে ফেরেন। সাদের পর সবুজ 3টি উইকেট নেন আর আল আমিন একটি। সাদ, আজিজুল ও শাহরিয়ার নেন সমান 2টি করে উইকেট। অধিনায়ক আজিজুল 128 রানে অভিষেক তিওয়ারি আউট করে দলের পক্ষে 9 উইকেটের পতন ঘটান। শেষ উইকেটের পতনের সঙ্গে নেপালের ইনিংস থেমে যায় 130 রানে। বাংলাদেশের বোলাররা মোট 13টি উইকেট শিকার করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিঙ্গাপুরে অবতরণ করেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, নেওয়া হবে জেনারেল হাসপাতালে। সন্ত্রাস বিরোধী মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে হাজির, 7 দিনের রিমান্ড আবেদন।
হামলাকারীরা পালিয়েছে কিনা ফিলিপকে ধরা গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার। মরক্কোয় আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু, আহত অন্তত ১৪, আরও বৃষ্টির শঙ্কা। এবং টস জিতে ফিল্ডিং, নেপালের যুবাদের ১৩০ রানেই গুটিয়ে দিল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।